গভীর রাতে জন্মদাত্রী মাকে পোশাকবিহীন অর্ধনগ্ন অবস্থায় জমিদারের শয়নকক্ষ থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখেছিলাম। তার পিছু ছিল একই গতিতে ছুটে আসছিল দুজন প্রহরী। মনের ভেতর অজানা ভয় জেঁকে বসেছিল সেদিন। মা কেন হন্যে হয়ে পালাতে চাইছেন? প্রহরী দুজনও বা কেন মায়ের দিকে হুঙ্কার ছুড়ে দিচ্ছিল? দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে, কিন্তু এর উত্তর আজও মেলেনি। আর দৃষ্টিগোচর হয়নি মায়ের সেই মমতাময়ী চাঁদ মুখখানাও। জমিদার বাড়ি থেকে জলজ্যান্ত একজন নারী উধাও হয়ে গেল, কেউ তার হদিস দিতে পারলো না। আজ জমিদারের শয়ন কক্ষে আমার প্রবেশের অনুমতি অর্পণ করা হয়েছে। আমি হেমাঙ্গিনী, বয়স মাত্র 15। আমার সদ্য প্রস্ফুটিত দেহ কদিন আগেই জানান দিয়েছে বয়সন্ধিকালের। সামান্য স্ফীত বুকও নজর কেড়েছে জমিদার নবাব সিকান্দার গজনবীর। আজ রাতের মাহফিলে তিনি আমার নৃত্য দেখবেন, গীত শুনবেন, এরপর সাথে করে নিয়ে যাবেন তার শয়নকক্ষে। তিনি হবেন আমার প্রথম পুরুষ যে দেহের প্রতিটা অঙ্গ ছুঁয়ে দেখবেন, গন্ধ শুকবেন আমার কুমারীত্বের। আর আমি হব তার মাহফিলের সর্বকনিষ্ঠ বাইজি এবং তার দাসী। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুসজ্জিত করছি আমি। আজ আমাকে পৃথিবীর সবচেয়ে রূপবতী নারীদের মাঝে একজন হিসেবে গড়ে নিতে হবে নিজেকে। শুধুমাত্র দামি পোশাক আর ভারী গহনা পরলে হবে না, চোখে লাগাতে হবে কুচকুচে কালো কাজল। হরিণী চোখের প্রতিটা পলকে যেন ঠিকরে পড়ে আবেদনময়ী ভাব। লাল অশ্বজোড়া দেখা মাত্রই যেন জমিদারের বুকে তোলপাড় শুরু হয়ে যায়। তিনি যেন ডুবে যান লালসার প্রবল প্রবল স্রোতে। আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সেও আমার সামনে বসে ঠিক এইভাবেই সাজত। মাহফিলের রানী ছিলেন তিনি। সে সময় মাহফিলে আমার প্রবেশ ছিল নিষিদ্ধ, তবে মা যেদিন গীত নৃত্য পরিবেশন করতেন, প্রহরীরাও প্রশংসায় বুক ভাসাতেন। তিনি ছিলেন জমিদার সিকান্দার গজনবীর একজন খাস বাইজি। আজ মাহফিলে জমিদারের বড় পুত্র প্রথমবারের মতো আসবেন। সে জমিদারি প্রথা গ্রহণ করার জন্য এখনো উপযুক্ত। আগামী কয়েকদিনের মাঝেই নবাব সিকান্দার গজনবী তার দায়িত্ব বড় পুত্রের উপর অর্পণ করবেন। কিরে হেমা, अभी भी तैयार नहीं हुआ तू? হুজুর চলে আসার সময় হয়ে গেল যে। আর কত ওয়াক্ত লাগবে? হেমাঙ্গিনীর লেখার মাঝে ব্যাঘাত ঘটল। জমিদার বাড়ির সবচেয়ে প্রবীণ বাইজিল বিলকিস বানুর পদার্পণ হলো তার কক্ষে। হেমাঙ্গিনী চটজলদি পুরনো ডায়েরিটা বন্ধ করে ফেলল। দু হাতে দ্রুত ময়ূরের পেখম দিয়ে তৈরি সুসজ্জিত কলমটি রেখে দিল। বিলকিসের নিকট হতেই পঞ্চদশী কন্যা রপ্ত করেছে নৃত্যের সকল কলা কৌশল। বাকিরা উস্তাদনী বলে সম্বোধন করলেও সম্পর্কের গভীরতার খাতিরে হেমাঙ্গিনী তাকে খালা বলে ডাকে। সে গালে মৃদু হাসি ঝুলিয়ে বলল, আমি প্রায় তৈরি, শুধুমাত্র ডান পায়ে আলতা পরা বাকি খালা। বিলকিস হাসি মুখে এগিয়ে এলেন হেমাঙ্গিনীর পানে, বললেন। দে আমি পরিয়ে দেই। হেমাঙ্গিনী ইতস্তত করে বলল, আমি পরিয়ে নিতে পারবো খালা, তোমার পরিয়ে দিতে হবে না। চুপ, বিলকুল চুপ। এত বাত যে কেন করিস তুই? দে পা দে এগিয়ে। হেমাঙ্গিনী মুচকি হেসে পা এগিয়ে দিল। মনোযোগ দিয়ে আলতা পরিয়ে দিতে দিতে বিলকিস বললেন, এই যে তুই চুপি চুপি ডায়েরি লিখিস, এটা যদি জমিদার জানতে পারে তাহলে তোর হাত জোড়া কেটে দেবে। পাতা হ্যাঁ না তুঝে? এই তল্লাটে জমিদারের পরিবার ছাড়া আর কারো লেখাপড়ার জানার অধিকার নেই। হেমাঙ্গিনী দীর্ঘশ্বাস ফেলল, বলল, জানি খালা, কিন্তু কি করব বলো, লিখতে যে আমার ভীষণ ভালো লাগে। বিলকিস পায়ে আলতা পরানো শেষ করে হেমাঙ্গিনীকে নিজের বুকে টেনে নিলেন, বললেন, দেখ বেটি, তোকে আমি আমার শিষ্য কম, নিজের মেয়ে সামজা বেশি। এইসব লেখালেখি বাদ দে। জমিদারের খাস একবার হবি তো জিন্দিগি বান জায়গা। সমাজ মে আয়া কোচ? হুম। হেমাঙ্গিনী ছোট করে আরও একবার দীর্ঘশ্বাস ফেলল। সহসা বিলকিস আটকে উঠলেন, বললেন, এটা কি করছিস রে? বুকের কাপড় এত উপরে হলে চলে? বিলকিস টান দিয়ে হেমাঙ্গিনীর ব্লাউজ নিচে নামিয়ে দিল। অর্ধেক বুক উন্মুক্ত হয়ে গেল হেমাঙ্গিনীর। সেদিকে জলজল করে তাকিয়ে থেকে বিলকিস বললেন, এ হুই না বাত, কি যে সুন্দর লাগছে তোকে, একদম জান্নাতের হুর। হেমাঙ্গিনীর গালে মৃদু হাসি ঝুলিয়ে রাখল, মুখে কোনো কথা বলল না। তার নিজেকেই শুধুমাত্র একটি ভোগের বস্তু বলে মনে হচ্ছে। এত সাজগোজ, চেহারায় আবেদনময়ী ভাব, শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শন, সব শুধুমাত্র জমিদারের মনোরঞ্জনের জন্য। কিন্তু কেন? সে নারী হয়ে জন্মেছে, তাই নারী হয়ে জন্মানো কি অপরাধ? আজ ছোট্টে হুজুর আসবে, পাতা হ্যাঁ না? শুনলাম তার কাছে জমিদারি দায়িত্ব অর্পণ করবেন বড় হুজুর। वो तो है,
বড় হুজুরের বয়স হয়েছে। তুই তো সৌভাগ্যবতী রে হেমা, বড় হুজুরের সেবা করার মকা মিলছে। হিমাঙ্গিনী তাচ্ছিল্য স্বরে হাসল, বলল, নিজের যৌবন ভরা দেহ একজন বুড়োর হাতে তুলে দিতে হবে আর আমি সৌভাগ্যবতী? হ্যাঁ, হিমাঙ্গিনীর কথা শুনে বিলকিসের চক্ষু চড়ক গাছ। তিনি প্রায় সঙ্গে সঙ্গে হিমাঙ্গিনীর মুখ চেপে ধরলেন, বললেন, क्या बोल रहा है ये सब? কেউ শুনলে জান মেরে ফেলবে। হিমাঙ্গিনী নিজেকে ছাড়িয়ে নিল বিলকিসের কাছ থেকে, বুক ভরে শ্বাস নিল। করুণ চোখে তাকিয়ে বিলকিস বলল, এসব কথা আর কোনোদিনও বলবি না, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি মাহফিলে আয়, ঠিক হ্যাঁ? হিমাঙ্গিনী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। জমিদার নবাব সিকান্দার গজনবীর বাড়ির রাতের মূল আকর্ষণ এবং ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু ওই মাহফিল। জলসাঘরের জৌলস সৌন্দর্যে অতিথিরা বরাবরই মুগ্ধ হন। এ ঘরের চতুর্দিকে যেন কৃত্রিম জ্যোৎস্নার রাজত্ব চলে গোটা রাত। বিশাল হলঘরের সিলিং থেকে একটি প্রকাণ্ড ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছে, তা থেকে বিচ্ছুরিত হচ্ছে প্রায় শখানেক মোমবাতির উজ্জ্বল লেলিহান শিখা। ঘরের দুই পাশের দেয়ালে লাগানো সারি সারি লণ্ঠন, কারুকাজ খচিত বেলজিয়াম গ্লাসের আয়নাগুলি থেকে প্রতিফলিত হচ্ছে লণ্ঠনের আলো। মেঝেতে পাতা আছে পারস্য দেশীয় দামি মখমলের কার্পেট। একদম সোজা এগোলে হল ঘরের শেষ মাথায় জমিদারের জন্য পাতা আছে বিশাল আরামদায়ক পালঙ্ক। চারিদিকে অতিথিদের জন্য দামি গদি, প্রতিটি কোণা থেকে সুগন্ধি ধূপদানিতে বিদ্যমান চন্দন ও আদরের মৃদু সৌরভ ছড়িয়ে পড়ছে হল ঘরে। দেওয়ালে রাজকীয় ভঙ্গিতে জায়গা করে নেওয়া জমিদার ও তার পূর্বপুরুষদের বিশাল তৈল চিত্রগুলি যেন নীরবে এই গোপন আসরের সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত। ঘরের এক কোণে তবলা এবং সেতার নিয়ে প্রস্তুত বাদকেরা, মাঝখানে উঁচু মঞ্চের মতো স্থান রয়েছে, সেখানেই আজ নৃত্য পরিবেশন করবে হেমাঙ্গিনী। এই মাহফিলের মূল আকর্ষণ আজ সে। হেমাঙ্গিনী জলসাঘরে প্রবেশ করার সাথে সাথে উপস্থিত সকলে চমকে উঠল। তার রূপের আগুনে যেন দ্বিগুণ দীপ্তিময় হয়ে উঠল গোটা হলঘর। সকলের চোখ কুকড়ে কুড়ে কুড়ে খেতে লাগলো হেমাঙ্গিনীর মখমলের মতো নবমূলকিত দেহ। অতিথি হিসেবে আসন গ্রহণ করা ইংরেজ প্রশাসনিক কর্মকর্তারাও সন্তর্পণে জিভ দিয়ে নিজেদের ওষ্ঠজোড়া ভিজিয়ে নিল। হেমাঙ্গিনী শরীরের প্রতিটি ভাঁজ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করে ঢোক গিলল নিঃশব্দে। সে যেন সুস্বাদু কোনো খাদ্য বস্তু। হেমাঙ্গিনী আসন গ্রহণ করার সাথে সাথে হল ঘরের দরজার সামনে একজন পাইক এসে দাঁড়ালেন। তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, হুঁশিয়ার, সিকান্দার গজনবীর হুজুর তাশরিফ লায়ে। ঘোষণার সাথে সাথে গোটা হলঘর নীরব হয়ে গেল। উপস্থিত সকলের নিঃশ্বাসের ফোঁস ফোঁস শব্দ ছাড়া আর কোনো শব্দ শ্রবণগোচর হলো না। সকলে উঠে দাঁড়ালেন, শুধুমাত্র বিশেষ অতিথিরা নিজেদের আসনে ঠাঁই বসে রইলেন। জমিদারের ব্যক্তিগত পাইকেরা হলঘরের দুপাশে সামরিক ভঙ্গিতে দাঁড়ালেন। রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলেন জমিদার নবাব সিকান্দার গজনবী। তার প্রতিটি পদক্ষেপের সাথে তাল মিলিয়ে প্রবেশ করলেন জমিদারের বড় পুত্র নবাব তাইমুর গজনবী। সকলের দৃষ্টি নিবন্ধিত হলো তাদের রাজকীয় পদধূলিতে। সকলে মূর্তির মতো মাথা নত করে দাঁড়িয়ে রইল যতক্ষণ না জমিদার নবাব সিকান্দার গজনবী এবং তার পুত্র নবাব তাইমুর গজনবী কারুকাজ খচিত সুসজ্জিত পালঙ্কে আসন গ্রহণ করলেন। জমিদার হাতের ইশারায় সকলকে বসতে বললেন। জমিদারের ব্যক্তিগত পাইক দাউদ আলী সকলকে আশ্বস্ত করে ঘোষণা দিলেন, হুজুর আপনাদের আসন গ্রহণ করতে বলেছেন, সকলে আসন গ্রহণ করুন। হল ঘরে উপস্থিত সকলে হাসি মুখে আসন গ্রহণ করল। অতিথিদের মাঝ হতে উইলিয়াম এবং আর্থার নামক দুজন ব্রিটিশ ব্যক্তি এগিয়ে এলেন সিকান্দারের পানে। সিকান্দার তাদের দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন, আর ইংরেজবাবু দেখছি আপনাদের যাত্রাপথে কোনো সমস্যা হয়নি তো? উইলিয়াম এবং আর্থার দুজনেই গালে প্রশস্ত হাসি ঝুলিয়ে অতি ব্যস্ত ভঙ্গিতে ভঙ্গুর বাংলা এবং ইংরেজি মিশিয়ে বলল, No, Your Highness, we didn't face any obstacles. No, your away. আমরা বেশি কিছু আনতে পারিনি। Here is a small gift for you. গাঢ় সবুজাভ রঙের লম্বাটে কাচের বোতল শির নিচু করে এগিয়ে দিল আর্থার। দামি বিলেতি ওয়াইনের বোতল সেরি। সিকান্দার উপহারটির দিকে তাকিয়ে মুচকিয়ে হাসলেন। একরাশ তৃপ্তি মিশে আছে সেই হাসিতে। তিনি দাউদের দিকে তাকিয়ে ইশারা করতে সে ওয়াইনের বোতলটি হাতে নিল। সিকান্দার কৃতজ্ঞতা সুরে বললেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রথমবার সেকেন্দারের মাহফিলে এলেন, কেমন বোধ করছেন? উইলিয়াম চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। তার দৃষ্টি আটকে গেল হেমাঙ্গিনীর পানে। সেদিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, Absolutely stunning.
আর্থার উইলিয়ামের সাথে সহমত প্রকাশ করলে প্রশংসায় ভাসতে লাগলেন নবাব সিকান্দার গজনবী। যদিও উইলিয়ামের হেমাঙ্গীর প্রতি লোলুপ দৃষ্টি তার নজর এড়ায়নি, তিনি মাথা ঝাঁকিয়ে বললেন, সৌন্দর্য দেখলেন কিংরেজ বাবু, এখনও তো সাংস্কৃতিক পর্ব শুরুই হয়নি। নতুন বাংজি সাহেবা আজ গীতি গাইবেন, নৃত্য পরিবেশন করবেন। মহফিলের সৌন্দর্য তখন দ্বিগুণ হয়ে যাবে। উইলিয়াম অতি ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ হার নেম? উইলিয়ামের ব্যস্ততা দেখে অট্টহাসিতে ফেটে পড়লেন সিকান্দার। বললেন, এত তারা কিসে, আর মাত্র ক্ষণিককালের অপেক্ষা, এরপরই জেনে যাবেন। আগে আমার বড় পুত্রের সাথে আপনাদের পরিচয় নেই। আমরা বর্তমানে দাড়ি গ্রহণ করবেন নবাব তৈমুর গজনবে। তাইমুর হলঘরে প্রবেশের পর থেকে মাথা নিচু করে বসেছিল। প্রথমবার এমন কোনো মাহফিলে এসেছে সে। এত মানুষের ভিড়ে কিছুটা অপ্রস্তুত সে। সহসা আর্থার এবং উইলিয়াম পালাক্রমে তাদের হাত তাইমুরের দিকে এগিয়ে দিল করমর্দন করার উদ্দেশ্যে। অপ্রস্তুত তাইমুর তরদে ভঙ্গিতে হাসি মুখে হাত মেলালেন। মিস্টার তাইমুর, আপনার পিতা আমাদের দেখার শ্রেষ্ঠ একজন জমিদার। তিনি ব্রিটিশ সরকারের একজন সৎ মিত্র হিসেবে আমাদের নিকট আর্থিক পরিচিত। তার সুশাসনে আমরা গর্বিত। উই ট্রাস্ট ইউ উইল মেনটেন দি লেগেসি। সাধুবাদ জানিয়ে কথাগুলো এক নাগারে বলল আর্থার। তাইমুরও একগাল হেসে জবাব দিল। I will try my best. তাইমুরের উত্তর শুনে তৃপ্ত আর্থার এবং উইলিয়াম দুজনের পানি চাইল। ইশারায় কথা হলো তাদের মাঝে। সামান্য কেশে উইলিয়াম বলল, ইউর হাইনেস, উই আর সিকিং পারমিশন টু গো ব্যাক টু ইউর সিট। সিকান্দার লজ্জিত ভঙ্গিতে বললেন, অবশ্যই অবশ্যই, অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। উইলিয়াম এবং আর্থার চলে যাওয়ার পর কিছুটা রূঢ় স্বরে সিকান্দার দাউদকে উদ্দেশ্য করে বললেন। কই, শুরু করতে বলো। দাউদ মাথা ঝাঁকিয়ে বলল, জি হুজুর, এখনই বলছি। দাউদ বাকি পাইকদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতে লাগলো। ক্ষণিককালের মাঝেই ঝকঝকে রূপার থালায় জমিদার এবং অতিথিদের জন্য আসতে লাগলো বিভিন্ন ধরনের মুখরোচক সুস্বাদু খাবার এবং ফলমূল, পান সুপুরি আর বিলেতি মদের পাশাপাশি চলে এলো হুক্কা। গজনবী মাহফিলের হুক্কা যেন অন্যরকম বিলাসিতার প্রতীক। রূপার নলযুক্ত কারুকাজ খচিত পিতলের হুক্কাগুলো কর্মচারীরা অতিথিদের নিকট পৌঁছে দিল। শুধুমাত্র জমিদার এবং তার পুত্রের হুক্কায় ছিল সোনার আস্তরণ। সিকান্দার আইস করে শুয়ে হুক্কায় টান দিয়ে বললেন, মহফিলে কেমন লাগছে তৈমুর? তাইমুর মাথা নিচু করে উত্তর দিল, ভালো লাগছে পিতা। আপনার মাহফিলের আয়োজন আপনার মতোই সমৃদ্ধ। ছেলের মুখে প্রশংসা শুনে সিকান্দার মুচকিয়ে হাসলেন। বললেন, আমি জানি তোমার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৈমুর। এই মহফিলকে তুমি কেবলমাত্র বাংজি সাহেবাদের নাচ গান কিংবা মদের আসর ভেবে ভুল করো না। মোমবাতিপূর্ণ ঝাড়বাতিটির দিকে আঙুল উঁচিয়ে ধরলেন সিকান্দার। এরপর পুত্রের দিকে গম্ভীর দৃষ্টি নিবদ্ধিত করলেন। বললেন, ওই যে ঝাড়বাতিটা দেখছো, এর আলো শুধুমাত্র এই মহফিলকে প্রদীপ্ত করে না, বরং এর মাধ্যমে প্রকাশ পায় আমার কোষাগারের ওজন, বেলজিয়ামের কাছ আর ভেনিসের কাছের। মন ভরে দেখুক উইলিয়াম এবং আর্থারের মতো ব্রিটিশরা, তারা জানুক তাদের দেশের সবচেয়ে দামি জিনিস আমি আমার মহফিলের সজ্জায় ব্যবহার করেছি। রূপোর গড়গড়ার যখন তারা ধোয়া টানবে, তখন বুঝবে আমিও কম বিত্তশালী নয়। এই মহফিল সমাজে সর্বদা তোমার স্থান নির্ধারণ করবে তৈমুর। 22 বছরের তাইমুর সব বুঝে ফেলেছে এমনভাবে মাথা নাড়ল। এরপর প্রশ্ন করল, তবে এসব কিছু কি শুধুমাত্র ব্রিটিশদের উচ্চতা কিংবা সমাধে পৌঁছানোর জন্য? না, তোমাদের মাঝে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। এ মহফিলে যাদের সাথে তোমার পরিচয় হবে, তাদের মাধ্যমে আরও 10টি গ্রামের দায়িত্ব হাতিয়ে নেওয়া সম্ভব। আধিপত্য বিস্তারে ছাড় দেওয়া যাবে না এক বিন্দুও। তাইমুরের কপাল সামান্য কুঁচকে উঠল। মনে জাগ্রত হলো অসংখ্য প্রশ্ন। ক্ষণিককাল সময় নিল প্রশ্নগুলো নিজের মনে পরাক্রমে সাজিয়ে নিতে। এরপর কপালের ভাঁজ উন্মুক্ত করে সামান্য হেসে প্রশ্ন করল, পিতা, আপনি ঠিকই বলেছেন। এই মাহফিল আমাদের ক্ষমতা এবং বিলাসিতার দুর্গ। তবে সবকিছু শুনে আমার মনে কয়েকটি গুরুতর প্রশ্ন জেগেছে। সিকান্দার কিছুটা বিস্মিত হলেন। কণ্ঠে বিস্ময়ের পরিপূর্ণতা রেখে শুধালেন, প্রশ্নগুলি শুনে তাইমুর বলতে শুরু করলো, অপরাধ নেবেন না পিতা, আপনি আমাদের এই মাহফিলের গুরুত্বের কথা বললেন, কিন্তু মাহফিলের নিয়মিত খরচ
শিল্পীদের বকশিস আর ব্রিটিশ অতিথিদের জন্য অত্যধিক ব্যয়ভার কি আমাদের রাজস্ব আদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না? সিকান্দার স্বাভাবিক কণ্ঠে বললেন, এই জাকজমজ টিকিয়ে রাখার দায়িত্ব আমি অচিরেই তোমার হাতে অর্পণ করব। অবশ্য তার জন্য খাজানার পরিমাণ আরও বাড়াতে হবে বই কি। তাইমুর আগ্রহ ভরে জানতে চাইল, এদিকে প্রজাদের উপর জুলুম করা হবে না পিতা? সকলে জানে আপনি প্রজাদের কল্যাণের কথা ভাবেন, কিন্তু আমাদের এই অতুলনীয় বিলাসিতা, আবার অন্যদিকে প্রজাদের দরিদ্রতা, আমার চোখে বৈষম্য বাদে আর কিছুই ধরা পড়ছে না। সিকান্দার সামান্য ভাঁজ ফেললেন দুই ভ্রুর মাঝখানে, গম্ভীর গলায় বললেন, আমার পুত্র হয়ে তোমার মুখে এক জাতীয় কথা অশোভনীয় তৈমুর। প্রজাদের জন্মই হয় খেটে খাওয়ার জন্য। আমাদের এই বিলাসবহুল জীবন ওদের মনে ভয় গুছিয়ে দেয়। জমিতে চাষ করে ওরা নিজেদের পেটে দুবেলা অন্ন জোটাচ্ছে, এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে? আর ভুলে যেও না, এই মাহফিলে এই বিলাসবহুল চিত্রর ক্ষমতার বিনিয়োগকে পাকাপোক্ত করে। তাইমুর সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পেরেছি পিতা, অশোভন প্রশ্ন করার জন্য দুঃখ প্রকাশ করছে, মাফ করবেন। সিকান্দার মৃদু হেসে বড় ছেলেকে আশ্বস্ত করলেন। বাবার কথা তাইমুরের মনে ধরেনি, তবে সে জানে বাবার বিরুদ্ধে কথা বলার মতো শক্ত মাটি এখনও সে গড়ে তুলতে পারেনি। ভঙ্গুর মন নিয়ে তাইমুর হুক্কায় গড়গড় করে টান দিতে দিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে ধোয়া ছাড়ল। হেমাঙ্গিনী তার নরম আসনে হেলান দিয়ে বসে আছে, তার চোখের সামনে জ্বলছে মোমের ঝাড়বাতি। গোটা হলঘরে শ্রবণ গোচর হচ্ছে অতিথিদের হুক্কা পানির মৃদু গড়গড় শব্দ। রূপোর রেকাবে রাখা পান সুপারির তীব্র সুগন্ধ মম করছে, তবে কোনো কিছুই স্পর্শ করতে পারছে না হেমাঙ্গিনীকে। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ সিলিংয়ের দিকে। সহসা বিলকিস হেমাঙ্গিনীর পাশে এসে দাঁড়ালেন, বললেন, हेमा तू तो तैयार है ना? হেমাঙ্গিনী আলগোছে মাথা ঝাঁকালো, সে প্রস্তুত। কোনো ভুল করবি না, समझ में आया? एक बार ভুল করবি তো सब कुछ बिगड़ जाएगा। মায়ের চেয়েও বড় বাইজি হতে হবে তোকে, হ্যাঁ না বেটি? হুম। হেমাঙ্গিনীর গোটা শরীর কাঁপছে উত্তেজনায়। শুধুমাত্র এই আসর মাতাতে সে আজ প্রতিজ্ঞাবদ্ধ নয়। জমিদার নবাব সিকান্দার গজনবীর পাশে আভিজাতে গণ্ডি এঁকে যে যুবকটি বসে আছে, তার চোখে একজন অপরূপ নারী হয়ে উঠতে হবে আজকে তাকে, যে নারীর জন্য গোটা রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেও সংকোচ করবে না সে। তাকে ফাঁদে ফেলতে নিজে থেকেই ব্লাউজের আরও একটি হুক উন্মুক্ত করলো হেমাঙ্গিনী। ধবধবে ফর্সা বক্ষযুগলের অর্ধেকটা দৃশ্যমান হলো। হেমাঙ্গিনীর এই আচরণে পেছনে লুকিয়ে আছে মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। সেই রহস্য উন্মোচনের একমাত্র মাধ্যম এই যুবক, ভাবি জমিদার নবাব তাইমুর গজনবী। তাকে ভালোবাসার অভিনয় করতে হবে, তার জন্য প্রেমের জাল বুনতে হবে, তবেই অন্দরমহলে প্রবেশের পথ সহজ হয়ে যাবে। হেমাঙ্গিনীর বিশ্বাস অন্দরমহলেই লুকিয়ে আছে তার মায়ের মৃত্যুর রহস্য। বিলকিস হেমাঙ্গিনীকে তাড়া দিয়ে বললেন, এখন ঘোষণা দিবে, যা মেরি বাচ্চা, সবার মন জিতে আসবি কেমন? মুহূর্তের মাঝেই ঘোষণা শোনা গেল, হুকুম হয়েছে নবাব শিকদার গজনবী হুজুর এবং তার অতিথিগণদের মনোরঞ্জনের জন্য বাইজি সাহেববার নাচ এবং গানের আয়োজন শুরু করা হোক। হেমাঙ্গিনী উঠে দাঁড়ালো। গোটা হল ঘরে সকলের চক্ষু চুম্বকের মতো আটকে গেল তার উপর। সে এগিয়ে যেতে লাগলো মঞ্চের দিকে। হেমাঙ্গিনীর প্রতিটি পদক্ষেপ নূপুরের মৃদু রুনঝুন শব্দ ঝড় তুলছিল উপস্থিত সকলের মাঝে। তার রূপের ছটা যেন সহস্র আলোর ফোয়ারার ন্যায়। তার জৌলসের সামনে এই সুসজ্জিত মাহফিলের সৌন্দর্য ফিকে মনে হতে লাগলো। হেমাঙ্গিনীর পরনে ছিল ঝলমলে জরির কাজ করা লেহেঙ্গা, দামি ঝকমকে গহনার ভারে তার সদ্য প্রস্ফুটিত নমনীয় দেহ আর কমনীয় দেখাচ্ছিল। হেমাঙ্গিনী মঞ্চে দাঁড়িয়ে প্রথমে জমিদার ও ব্রিটিশ অতিথিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং অনুষ্ঠান শুরু করার অনুমতি চাইল। সালাম হুজুর, আমার নাম হেমাঙ্গিনী, শ্রদ্ধেয় বিলকিস বানুর সামান্য শিষ্য। যদি আপনার অনুমতি থাকে তবে আজ এই আসরে আপনাদের মনোরঞ্জনের ভার আমি নিতে চাই।
তাইমুর এতক্ষণ অন্যমনস্ক হয়ে তামাক টানছিল। গোলাপের পাপড়ির ন্যায় কোমল কণ্ঠস্বর শুনে সে মুহূর্তেই চমকে উঠল। তার হাতে সোনার আস্তরণে মোড়ানো তামাকের নলটাও এখন শব্দহীন। তাইমুরের চোখ দুটো প্রথমবারের মতো আটকে গেল হেমাঙ্গিনীর পানে। এক অদম্য মুগ্ধতা তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ল মনের প্রতিটি কোণে। শীতল স্রোত বয়ে গেল মেরুদণ্ডের মাঝ বরাবর। সে বাইজি না দেখলেও অসংখ্য সুন্দরী নারী দেখেছে, রাত্রি যাপনও করেছে, কিন্তু হেমাঙ্গিনীর রূপ যে অতুলনীয়। তার মুখের গড়ন, হরিণী অক্ষিজোড়া আর রং মাখা লাল টুকটুকে ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি মন্ত্রমুগ্ধ করে ফেলল। হেমাঙ্গিনী মঞ্চে শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তাইমুরের তীক্ষ্ণ দৃষ্টি তার নজর এড়ায়নি। প্রথম ধাপে জয়ের আনন্দে অষ্টজোড়ার কোণে লেগে থাকা হাসি প্রশস্ত হলো তার। জমিদার নবাব সিকান্দার গজনবী হাসি মুখে হাত উঁচু করে আজ্ঞা করলেন। শুরু হোক তবে। হেমাঙ্গিনী ঠুমরি গান ধরল। তার গানের সাথে বেজে উঠল তবলা এবং সেতার। সুরের ছন্দে কোমর দুলে উঠল হেমাঙ্গিনীর হাত জোড়া ভাসতে লাগলো হাওয়ায়। আঙুলগুলো যেন ছুঁয়ে যাচ্ছে শূন্যকে, বিভিন্ন আঙ্গিকে। গানের সাথে নাচতে লাগলো সে। হেমাঙ্গিনীর কম্পিত স্ফীত বুকের দিকে লোলুপ দৃষ্টি সংখ্যা বাড়তেই লাগলো। যৌবনের নেশায় বোধ হয়ে অতিথিরা একের পর এক বিলেতি মদ খুলতে লাগলো। আসর জমে উঠল অচিরেই। গজনবী জমিদারের মাহফিল দীর্ঘায়িত হলো প্রায় ভোর পর্যন্ত। হেমাঙ্গিনীর পর বিলকিস বানুর অন্যান্য শিশুরা পর্যায়ক্রমে গীত গাইলেন, নৃত্য প্রদর্শন করলেন, কিন্তু তারা জমিদার কিংবা অতিথিদের মনোরঞ্জনের খোরাক হতে পারলেন না। সকলের কানে এখনও পাচ্ছে হেমাঙ্গিনীর কোমল কণ্ঠস্বর। চোখের সামনে ভাসছে তার সুগঠিত নবদ ভিন্ন দেহের আলোড়ন। মেয়েটির নৃত্য দেখে মনে হচ্ছিল যে সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নিরুদ্যম। কি সুন্দর তার হাতের কারুকাজ! ধবধবে ফর্সা শরীর আভিজাত্যের সাথে দুলিয়ে নিচ্ছিল প্রতিটি ছন্দে। সে এক অপূর্ব সম্পাদন। চোখের ঘুম লুকিয়ে রেখে দাউদ জমিদারের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের ইতি টানল। হুকুম হইয়াছে, নবাব সিকদার গজনবী হুজুরের আদেশ অনুযায়ী আজকের মতো মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো। সিকান্দার এরপর দাউদকে বললেন, পাইকদের বলে দাও অতিথিদের তাদের ঘর দেখিয়ে দিতে, তারা যেন প্রত্যাশ সম্পূর্ণ করে বাড়ি ফেরে। দেখবে ওনাদের যত্নের কোনো ত্রুটি যেন না হয়। গজনবী জমিদার বাড়ির অতিথিশালার গোটা অ্যাসেস্ট পরিশুদ্ধ, কোনো ভুল করা চলবে না। ভুল হলে এর ফলাফল কি হবে তা অবশ্যই তুমি জানো দাউদ। দাউদ মাথা নত করে বলল, হুজুর, আমি কথা দিচ্ছি অতিথিদের যত্নে কোনো ত্রুটি হবে না, আমি নজর রাখবো। সিকান্দার এবার তাইমুরের দিকে তাকালেন। বড় পুত্রের পিঠ চাপড়ে বললেন, চলো তাহলে অন্দরমহলে যাওয়া যাক। তাইমুর আজ অতিরিক্ত বিলিতি মদ পান করে ফেলেছেন, তবে তার আচরণে তেমন কোনো অসংলগ্নতা নেই। যদিও তাকে দেখতে বেশ তন্দ্রাচ্ছন্ন লাগছে, কিন্তু মৃদু স্বরে তিনি উত্তর দিলেন, চলুন পিতা। মাহফিল শেষে জলসা ঘর যেন ভিন্ন রূপে মেতে উঠেছে। পাইকরা অতিথিদের সেবায় নিযুক্ত। অনেকে অসংলগ্ন কথা বলছে, আচরণ করছে, অনেকে মেতে উঠেছে অহেতুক হই হুল্লোড়ে। বিলকিস বানু তখন হেমাঙ্গিনী আর বাকি বাইজিদের নিয়ে নিজেদের মহলে ফেরার উদ্যোগ নিচ্ছিলেন। হেমাঙ্গিনীর দু চোখ ভর্তি ঘুম, ক্লান্তিরা ভীষণ জাগ্রত। হাতে আলগোছে ধরে আছে রূপার পাত্র। সেই রূপার পাত্র ভর্তি টাকা পয়সা সহ নানান মূল্যবান সামগ্রী। হেমাঙ্গিনীর সম্পাদনে মুগ্ধ হয়ে এসব ছুঁড়ে মেরেছে উপস্থিত অতিথিবৃন্দ। ভাবি জমিদার তাইমুরও নিজের গলার পরে থাকা মূল্যবান সোনার চেন ছুঁড়ে দিয়েছিলেন হেমাঙ্গিনীর পানে। আলোক মাখা মাহফিলের ভেতরকার গুঞ্জন ধীরে ধীরে মিইয়ে আসছিল। হেমাঙ্গিনী প্রায় বাকি বাইজিদের সাথে হলঘরের মূল ফটকের সামনে চলে এসেছে। সহসা এক মাতাল অতিথি উঠে দাঁড়ালো তার আসন থেকে। হোঁচট খেতে খেতে এগোতে থাকলো হেমাঙ্গিনীর দিকে। অতিথিদের অক্ষি জোড়ায় বিলিতি নেশার ঘোর, মুখে বিশ্রী বক্র হাসি। আচমকা সে হেমাঙ্গিনীর সামনে গিয়ে দাঁড়ালো। ব্লাউজের ফাঁক দিয়ে বক্ষযুগলের মৃদু ভাঁজ, সেই বুকের ভাঁজে হাতে হাত বাড়িয়ে দিল অসভ্য ভঙ্গিতে। হেমাঙ্গিনী মুহূর্তে পিছু হটে গেল। তার দু চোখে জেঁকে বসলো আতঙ্ক। সে প্রতিবাদী সুরে চিৎকার করে উঠল, জনাব, এ কি করছেন আপনি? অতিথিদের বক্র হাসি আরও প্রশস্ত হলো। তার হাত এবার জানোয়ারের মতো খামচে ধরল হেমাঙ্গিনী ব্লাউজ। জলসাঘরের উপস্থিত সকলের মাঝে নেমে এলো স্তব্ধতা। সকলে অবাক চোখে তাকিয়ে দেখছে ঘটনার আকস্মিকতায়। বিলকিস বানু এবং বাকি ভাইজিরাও ঘাবড়ে গেল। তবে বিলকিস বানু চুপ করে থাকার মানুষ নয়।
বিশেষের অপমান এবং লাঞ্ছনা তিনি নিজের অঙ্গে মেখে নিলেন। প্রতিবাদ করতে যাবেন ঠিক এমন সময় নব বজ্রকণ্ঠে গোটা হলঘর কেঁপে উঠল। ছাড়ুন ছাড়ুন বলছে। মাতাল অতিথি ভ্রুকুচকে ঘাড় ফিরিয়ে তাকালো, দেখল নবাব তাইমুর গজনবী এগিয়ে আসছেন ঝড়ের গতিতে। ঠাঁই দাঁড়িয়ে থাকা একজন পাইকের কাছ থেকে এক ঝটকায় তলোয়ার ছিনিয়ে নেন তাইমুর। গোটা মাহফিলের চোখ বিস্মিত চোখগুলো তার ওপর তখন নিবদ্ধ। মাতাল অতিথি তখনও হেমাঙ্গিনীর ব্লাউজ ধরে আছে। তাইমুর অগ্নিদৃষ্টিতে শহীদ সেদিকে একবার দেখলেন, এরপর হুঙ্কার দিয়ে অতিথির নোংরা হাতের ওপর তলোয়ার চালিয়ে দিলেন। নিমিষেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো অতিথির হাত থেকে। রক্তাক্ত হয়ে গেল জলসাঘরের দামি মোজাইকের মেঝে। অতিথি ব্যথায় আর্তনাদ করে উঠল, চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। তাইমুর তখনও দাঁড়িয়ে আছেন, রাগে কাঁপছেন থরথর করে। সে আগুনের মতো তপ্ত চোখে অতিথিদের দিকে তাকিয়ে বললেন, এই মাহফিলের প্রতিটি বায়েজি সাহেবের সম্মান রক্ষার্থে আমি তৎপর। ভবিষ্যতে তাদের প্রতি কোনো অসভ্য আচরণ করার আগে যেন এই পরিণতির কথা সকলের মনে থাকে। তাইমুর ধীর গতিতে তলোয়ারটা পাইকের হাতে ফিরিয়ে দিলেন। এরপর স্নিগ্ধ চোখে তাকালেন হেমাঙ্গিনীর দিকে। হেমাঙ্গিনী তখনও ভয়ে কাঁপছে, রক্তের ছিটে ফোঁটা তার উন্মুক্ত বুকে এবং মুখে এসে লেগেছে। সেদিকে তার হুঁশ নেই। হেমাঙ্গিনী বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাইমুরকে। ক্ষণিককাল আগেও নবাব তাইমুর গজনবীকে দেখে মনে হয়নি তার মাঝে লুকিয়ে আছে হিংস্রতা। সে যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি, প্রয়োজনে জাগ্রত হয়ে ওঠেন, অপ্রয়োজনে থাকেন নিমজ্জিত। হেমাঙ্গিনী কৃতজ্ঞতার মাথা নুইয়ে ফেলল তাইমুরের সামনে। তাইমুর বিলকিস বানুকে উদ্দেশ্য করে বললেন, অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হেমাঙ্গিনীকে নিয়ে ওনার কক্ষে যান। উক্ত ঘটনা নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই। বিলকিস বানু নিচু স্বরে বললেন, শুক্রিয়া হুজুর। এই হেমাঙ্গিনী, চল চল ঘরে চল। হেমাঙ্গিনী আর এক মুহূর্ত দেরি করলো না। বিলকিস বানুর সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। তাদের অনুসরণ করলো বাকি বাইজিরাও। হলঘরে আর কেউই কথা বলার সাহস পেল না। শুধুমাত্র হাতবিহীন অতিথির চিৎকার শ্রবণগোচর হতে লাগলো। অপ্রত্যাশিত শঙ্কা ছড়িয়ে গেল সবার মনে। হেমাঙ্গিনী নিজের কক্ষে প্রবেশ করলো। বিলকিস বানু বাকি বাইজিদের নিজেদের ঘরে চলে যেতে বললেন। এরপর হেমাঙ্গিনীর পিছু তার কক্ষে ঢুকলেন। হেমাঙ্গিনী শরীর থেকে ভারী পোশাক অলংকার অসতর্কতার সাথে খুলে ফেলতে চাইল। বিলকিস বানু এগিয়ে এলেন, হেমাঙ্গিনীকে পোশাক খুলতে সাহায্য করলেন। খানিকটা ব্যস্ত হয়ে বললেন, আরে বেটি, কি করছিস? এত দামি পোশাক অলংকার ऐसे खुलता है कोई? হেমাঙ্গিনী গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় ক্লান্ত দেহ এলিয়ে দিল। নিজের শরীরে পাগলের মতো হাত বুলিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বিলকিস বুঝলেন হেমাঙ্গিনীর মনের অবস্থা। তিনি পঞ্চদশী কন্যার পাশে গিয়ে বসলেন, মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মন খারাপ করিস না হেমা, ऐसा होता है। মাহফিলের নাচ গান করতে গেলে এমন অসভ্যতামি সহ্য করতে হয়। কিছু করার নেই বেটি। হেমাঙ্গিনী কাঁদতে কাঁদতে প্রশ্ন করলো, আমি কেন বাইজির ঘরে জন্ম নিলাম বলতে পারো? এই জীবন তো আমি চাইনি। বিলকিস হেমাঙ্গিনীকে আশ্বস্ত করে বললেন, অনেক ভালো আছিস হেমা। প্রজাদের দেখেছিস, সারাদিন গাদার মতো খাটলে তবেই পেটে দুবেলা অন্ন জুটে। খাজনা সময় মতো না দিলে বা কম দিলে জমিদার জানে মেরে ফেলে। ও क्या कोई जिंदगी है? यहाँ तुझे सब कुछ मिलसे, अच्छा खाना, পোশাক, গয়না, হ্যাঁ না বেটি? হেমাঙ্গিনী চোখ মুছে তাচ্ছিল্য স্বরে বলল, আর এইসবের পরিবর্তে নিজের যৌবন তাদের বিলিয়ে দিতে হবে। আজ তো জমিদার শয়নকক্ষে ডাকলেন না, আগামীকাল নিশ্চয়ই ডাকবেন। বিলকিস দীর্ঘ শ্বাস ফেললেন, বললেন, মুঝে নেই পাতা। আচ্ছা শোন, পরিষ্কার হয়ে নে। চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক এসব মুছে একটু স্নান সেরে নে, আরাম লাগবে। তেরি মুখ মে ভি রক্ত লেগে আছে। হেমাঙ্গিনী ভাঙা গলায় অনুরোধের সুরে বললেন, একটু গরম জলের ব্যবস্থা করে দিতে বলবে? বলছি। বিলকিস প্রধান পরিচারিকার খোঁজ করতে হেমাঙ্গিনীর কক্ষ থেকে বেরিয়ে গেল। হেমাঙ্গিনী বিছানা ছেড়ে উঠে বসলো। তার মুখে লেগে থাকা রক্তের ওপর আলকোছে হাত বুলিয়ে নিল। তাইমুরের সেই হিংস্র চেহারা ভেসে উঠল তার চোখের সামনে। কানে ঝনঝনিয়ে উঠল সেই কথাগুলো। এই মাহফিলের প্রতিটি বাইজি সাহেবের সম্মান রক্ষার্থে আমি তৎপর। ভবিষ্যতে তাদের প্রতি কোনো অসভ্য আচরণ করার আগে এই পরিণতির কথা যেন সকলে মনে থাকে। হেমাঙ্গিনী নিজেই নিজেকে অবুঝের মতো প্রশ্ন করলো, আমার স্থানে যদি অন্য কোনো বাইজি থাকতো, তাহলে কি জমিদার পুত্র একই প্রতিক্রিয়া দেখাতেন? বিলকিস বানু ফিরে এলেন।
ক্ষণিককাল পর বললেন, স্নান ঘরে গরম পানি রাখা আছে হেমা, চল তোকে গোসল করিয়ে দেই, বহুত দের হো গেয়া। সাধারণত বাইজিদের গোসল করার সময় সাহায্য করে পরিচারিকা রেশমা কিংবা শেফালি। এই জিনিসপত্র এগিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, গায়ে তেল মালিশ করে দেয়। সারা রাত নাচ গান পরিদর্শনের পর বাইজিদের শরীরে বেদনা ছড়িয়ে পড়ে, মৃদু অঙ্গ সংবাহন শান্তি বয়ে আনে দেহের প্রতিটি মাংসপিণ্ডে। সে কাজেও তারা সম্পন্ন করে নিষ্ঠার সাথে। হেমাঙ্গিনী বিস্মিত স্বরে শুধালো, তুমি কেন? রেশমা বা শেফালিকে পাঠিয়ে দিলেই তো হতো। বিলকিস কিছুটা ঝাঁঝালো গলায় উত্তর দিলেন। কেউ আমাকে তোর পছন্দ হচ্ছে না? হেমাঙ্গিনী মৃদু হাসল, বলল, এমন কিছুই না, তুমি তো ক্লান্ত, একটু জিরিয়ে নিতে। সে তো ঘন্টাখানেক পর উঠে নাচ গান শেখাতে ব্যস্ত হয়ে পড়বে। আমি আর কই এমন ক্লান্ত, এখন তো আর আগের মতো নাচা গানা করতে পারি না, কাবিল নেই হে হাম। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললেন বিলকিস বানো। হেমাঙ্গিনী তাকে জড়িয়ে ধরে বললেন, এই যে এতগুলো বাইজিদের নাচ গান শেখাও, এও বা কম কিসে? সমাজ মে আয়া মুঝে, এখন চল স্নান করবি চল। হেমাঙ্গিনী হেসে উত্তর দিল। ঠিক আছে চলো। হেমাঙ্গিনী যখন স্নান ঘরে প্রবেশ করলো তখন ভোরের আলো ধরণী স্পর্শ করেছে। চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস। স্নান ঘরের দেওয়ালের একদম ওপরের দিকে বড় জানালা, ধবধবে সাদা পর্দা পতপত ধ্বনিতে উড়ছে বাতাসের তোড়ে। লণ্ঠনগুলোর ভেতরে মোমবাতি নিভু নিভু হাল। সে বড় পাথরের চৌবাচ্চায় কুসুম গরম জল ভরা, সেখানে গোলাপের পাপড়ি ভাসছে। গোটার স্নানঘর জুড়ে সুগন্ধি তেলের সুবাস। হেমাঙ্গিনী ধীরে ধীরে চৌবাচ্চার নিজের দেহ ডুবিয়ে দিল। বিলকিস তার নিকট এগিয়ে দিল উপাটনের বাটি। মুখে উপাটন মেখে জলে গা ভাসাতেই সারা রাতে ক্লান্তি যেন মোমের মতো গলতে শুরু করলো। হেমাঙ্গিনী চোখ বন্ধ করলো। চরণ জপল ভোরের প্রথম প্রহরের রাগ ভৈরবের। যদিও এই মুহূর্তে তার গলার কোমল সুর অন্য কেউ শুনবে না বিলকিস ছাড়া, তবুও হেমাঙ্গিনী তার একান্ত সময় এভাবে কাটাতে পছন্দ করে। দীর্ঘ স্নানের পর বিলকিস হেমাঙ্গিনীর কোমল দেহ আলতোভাবে তোয়ালে দিয়ে মুছে দিলেন, পরিয়ে দিলেন আরামদায়ক পোশাক, চুলে দিয়ে দিলেন হালকা সুগন্ধি তেল। হেমাঙ্গিনী কক্ষে ফিরে দেখলো পরিচারিকা নানাবিধ নাস্তা সাজিয়ে রেখে গেছে। হালকা নাস্তা সেরে নিল সে। এরপর জানলার পাশে রাখা পালঙ্কে পিঠ হেলিয়ে ঘুম ঘুম চোখে বাইরে তাকালো সে। ভোরের পাখিরা জেগেছে আরও ঘণ্টাখানেক আগে। জনজীবনের কোলাহল এখনও শুরু হয়নি। সবার যখন একটি সুন্দর দিনের সূচনা হয় তখন হেমাঙ্গিনীর মস্তিষ্ক ইতি টানতে ব্যস্ত হয়ে পড়ে। একটু ঘুমিয়ে উঠেই পরবর্তী মহড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হেমাঙ্গিনীর চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো। সে নিমজ্জিত স্বরে বলল, খালা দরজাটা ভিড়িয়ে যাও, আমার সামান্য ঘুম প্রয়োজন। বিলকিস হেমাঙ্গিনীর মাথায় চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে গেল। নবাব তাইমুর গজনবী তার ব্যক্তিগত শয়নকক্ষের সোনার কারুকাজ খচিত পালঙ্কে হেলান দিয়ে বসে আছেন। তার মনে তখনও তোলপাড় করে চলেছে হেমাঙ্গিনীর ঠুমরি নাচের রেশ। হেমাঙ্গিনীর আবেদনময়ী নাজুক চাহনি যতবার মনে পড়েছে ঠিক ততবার তার হৃৎপিণ্ড ধকধকানি বৃদ্ধি পাচ্ছে। তার তাইমুরের প্রধান খিদমতগার শোভান মির্জা পালঙ্কের পাশে উপস্থিত ছিল। সে সর্বদা তাইমুরের সেবায় নিয়োজিত। বর্তমানে আলগোছে বাতাস করছিল পাখা দিয়ে। তাইমুরের চোখে অস্থিরতা দেখে শোভান কিছুটা আঁচ করতে পারল। আজ হয়তো নবাবের খাস দাসী নূর তার মনোরঞ্জনের জন্য উপযুক্ত নয়, তবুও সে সিদ্ধান্ত পাকাপোক্ত করার উদ্দেশ্যে মৃদুস্বরে প্রশ্ন করল, হুজুর, শ্রদ্ধেয় দাসী নূর আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে অপেক্ষা করছেন, আপনি হুকুম। কথা সম্পূর্ণ করা হলো না শোভানের। হঠাৎই হাত উঁচিয়ে নামিয়ে দিলেন তাকে নবাব তাইমুর। হুক্কা গড়গড় করে টেনে ধোয়া ছেড়ে ও গম্ভীর গলায় বললেন, আজ থাক। সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়লেন তাইমুর। এরপর শোভানের দিকে সামান্য ঝুঁকে বললেন, মির্জা, আজ আমার মনটা বড় চঞ্চল, অস্থির, বুঝলে? ওই যে নতুন দাসীটি সেদিন নিলাম থেকে আনা হলো, তার নাম যেন কি? পারিজাত হুজুর। তাকে নিয়ে এসো আমার কক্ষে। হয়তো অপরিচিত মুখের সান্নিধ্য ক্ষণিকালের জন্য হলেও আমাকে অস্থিরতা থেকে মুক্তি দেবে। শোভান তাইমুরের এই অস্থিরতার কারণ ঠাউর করতে পেরেছে। মাহফিলের সেও উপস্থিত ছিল। হেমাঙ্গিনীর মতো অতি রূপসী নারী এই অন্তর্মহলে আর দ্বিতীয়টি নেই। আর চোখে সেও দেখেছে তাকে। কাজেই হেমাঙ্গিনীর মতো বাইজির প্রতি আকর্ষিত হওয়া অস্বাভাবিক কিছু নয়।
নবাব তাইমুর গজনবী এখন হেমাঙ্গিনীর রূপের অনলে জ্বলছেন, তার হৃদয়ে ভস্ম হয়ে যাচ্ছে একবার ওই সদ্য প্রস্ফুটিত দেহ ছুঁয়ে দেখবার তাড়নায়। এই তাড়না থেকে মুক্তি পেতে তিনি আশ্রয় নিতে চাইছেন স্থূল বিনোদনের। অন্য শরীরেই নৈকট্য যদি এই অস্থিরতা কিছুটা হলেও লাঘব করে, তারই ক্ষুদ্র প্রচেষ্টা। ভাবি জমিদার নবাব তাইমুর গজনবী এর আদেশে কিছুক্ষণের মাঝে একজন খাস পরিচারিকা পারিজাতকে নিয়ে শয়নকক্ষের সামনে এসে হাজির হলো। তাইমুর তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন, কিন্তু কই সে আবেদনময় দীপ্তিময় চাহনি যা হেমাঙ্গিনীর চোখ জোড়ায় রাজত্ব করছিল? কোথায় সে রূপ যার সামনে হাজারটা জৌলসপূর্ণ জলসাগর হার মানবে? পারিজাতের মাঝে তো তার ছিটে ফোটাও নেই। এই মেয়ের অক্ষি জোড়াই শুধুমাত্র বিচরণ করছে জড়তা আর ভয়। তাইমুরের বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, ভীষণ ভারী শোনালো সেই দীর্ঘশ্বাস। সহসা তিনি অনুভব করলেন এই মেয়েটিকে নিজের অস্থিরতার প্রতিকার হিসেবে ব্যবহার করা আর নিষ্ঠুর পাপের মাঝে ব্যতিক্রম কিছু নেই। সে মৃদু স্বরে পারিজাতকে উদ্দেশ্য করে বললেন, ভয় পেও না, আমি তোমার কোনো অনিষ্ট করব না। মির্জা, পারিজাতকে বসতে দাও। পারিজাত একটি সুসজ্জিত গতিতে জড়তা নিয়ে বসলো। খাস পরিচারিকা খুব অল্প সময়ের মাঝে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। ভয়ে পারিজাতের চোখের জল ঠিকরে বেরোবার উপক্রম। কিন্তু হাই, ভাবি জমিদারের সেবা করতে এসে কি চোখের জল ফেলা যায়? সে দ্রুত মাথা নিচু করে ফেলল। জমিদারের পুত্রর সামনে কাদার অপরাধে কি তাকে কি শাস্তি দেওয়া হবে তা তো জানা নেই। তাইমুর পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন, জানলার কাছে গিয়ে থমকে গেলেন। সুসজ্জিত ভারী পর্দার আড়াল হতে দেখলেন ভোরের বার্তা। সূর্যের আলো ক্রমশ সরিয়ে দিচ্ছে রাতের আধারকে। তাইমুর বুঝলেন পারিজাতের দেহ তার মনের অস্থিরতা নিমজ্জিত করতে পারবে না। সে এনে দিতে পারবে না শান্তির আবহ, বরং তাকে স্পর্শ করলে নিজের মন তাকে অপরাধী হিসেবে হাজতবাসী করে রাখবে আজীবন। তাইমুর দৃষ্টি জানলার বাহিরে স্থির রেখে বললেন, যাও পারিজাত, তোমার কক্ষে ফিরে যাও, আমার পাশে আজ কাউকে প্রয়োজন নেই। পারিজাত বিস্মিত চোখে তাকিয়ে রইল তাইমুরের দিকে। ভয় আর স্বস্তি মিলে অভ্যন্তরে এক অদ্ভুত অনুভূতি খেলা করছে। তবুও সে দাঁড়িয়ে গেল গদি ছেড়ে। তাইমুর এবার শোভান মির্জার দিকে ফিরে বললেন, মির্জা, পারিজাতকে মুক্ত করে দাও, তাকে তার পিতামাতার নিকট ফিরিয়ে দাও। মির্জার মাথা নত করে বলল, জো হুকুম হুজুর। তাইমুর ফের জানলার দিকে ফিরলেন। বুকের মাঝে এক ধরনের নিস্তব্ধ শূন্যতা অনুভব করতে লাগলেন। এই শূন্যতা পূরণ করতে পারবে শুধুমাত্র একজন, পঞ্চদশী বাইজে কন্যা হেমাঙ্গিনী। তাইমুরের শরীর বেশ ক্লান্ত, কিন্তু তার ঘুম আসছে না। দু চোখের পাতা এক করবার চেষ্টা করছেন বহুবার, কিন্তু হেমাঙ্গিনীর মোহ হতে নিজেকে মুক্ত করতে পারছেন না তিনি কোনো ক্রমেই। অন্য দিনের সাপেক্ষে আজকের সকালটা বেশ নির্জন। রবির আলো আর বাতাসের স্পর্শে মৃদু মন্দে কাঁপছে জমিদার বাড়ির আঙিনার দুর্বাঘাসগুলো। পাখির কুহুতান শ্রবণগোচর হচ্ছে উঁচু প্রাচীর হতেই। নবাব তাইমুর গজনবী তার পালঙ্কে শুয়ে কান খাড়া করে ক্ষণিককাল শুনলেন পাখিদের কিচিরমিচির। মনে অদ্ভুত দ্বিধা আর ব্যাকুলতার সংমিশ্রণে এক অন্যান্য অনুভূতির জাগরণ হলো। বুক ভরে শ্বাস নিয়ে জমিদার পুত্র ধীর স্বরে বললেন, মির্জা, এখনো চিঠি প্রস্তুত করো। প্রধান খেদমতগার শোভান মির্জা নিমজ্জিত গলায় কণ্ঠে আগ্রহ ধরে প্রশ্ন করল, হুজুর, কি লেখা হবে চিঠিতে? নবাব তাইমুর গজনবী পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘর জুড়ে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করতে করতে বললেন, বায়াজি হেমাঙ্গিনীকে আমার পক্ষ হতে মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ জানাবে। আজকের ভোজে আমি তার সঙ্গ চাই, বাকিটা তুমি যথাযথ ভাষায় লিখে দাও। নবাব তাইমুরের কণ্ঠে সামান্য উত্তেজনা পরিলক্ষিত হলো, মনের অস্থিরতাও যেন কিছুটা লাঘব হলো। শোভান মির্জা মাথা নত করে বললেন, জো হুকুম হুজুর। শোভানের মুখে নিষ্ঠাবান সেবকের গাম্ভীর্যতা লেগে থাকে সব সময়। জমিদার পুত্র হয়ে আগেও বহু নারীকে তিনি নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, কিন্তু হেমাঙ্গিনীর প্রতি নবাবের আগ্রহ ভিন্নতা রয়েছে। শোভান মির্জা সময় নষ্ট করল না। অচিরেই দোয়ার থেকে কালি নিয়ে যত্নের সহিত সুগন্ধ ছড়ানো কাগজে লিখল নিমন্ত্রণ পত্র। সে পত্র আরেকজন শিক্ষিত পাইকদের দ্বারা পাঠানো হলো বাইজিদের মহলে। এই পাইকের কাজ চিঠি পড়ে শোনানো, কারণ হেমাঙ্গিনীর পড়ালেখা জানার বিষয়টি জমিদার পুত্রর নিকট এখনও অজানা।
হেমাঙ্গিনী তখনও গম্ভীর নিদ্রায় আচ্ছন্ন। সারা রাত মাহফিলে নেচেছে, গান পরিবেশন করেছে, সুর এবং ছন্দের মহমমতায় ডুবিয়ে দিয়েছে গোটা মাহফিলকে। হেমাঙ্গিনী তার কুচকুচে কালো কেশরাশি বালিশের ওপর ছড়িয়ে আয়েশ করে বিচরণ করছিল স্বপ্নের নিস্তব্ধতায়। হেমাঙ্গিনীর কক্ষ থেকে নিমন্ত্রণ পত্র গ্রহণ করলেন বিলকিস বানু। পাইক চিঠিতেই পড়ে শোনালেন। শ্রদ্ধেয় হেমাঙ্গিনী, আমাদের হুজুর নবাব তাইমুর গজনবি এই অঞ্চলের জমিদারের বড় পুত্র আপনাকে তাহার একটি বিশেষ ইচ্ছার কথা এই লিপির মাধ্যমে জ্ঞাপন করিতেছেন। আজিকার শুভ মধ্যাহ্নে হুজুর নবাব তাইমুর গজনবি তাহার একান্ত কামরায় আপনার সান্নিধ্য কামনা করিতেছেন। তাহার নির্দেশে আপনার জন্য বিশেষভাবে মুঘল রন্ধনশৈলীর আয়োজন করা হয়েছে। তিনি আশা পোষণ করিতেছেন এই মধ্যাহ্ন ভোজের পর আপনার কুকিলা কণ্ঠের সুর তাহাকে মনোমুগ্ধ করিবে। এই আয়োজনে হুজুরের একান্ত ব্যক্তিগত এর সম্পর্ক গোপনীয়তা রক্ষা করা হইবে এবং কোনো কর্মচারী উপস্থিত থাকিবে না। নবাব তাইমুর স্বয়ং আপনার উপস্থিতির জন্য অপেক্ষা করিতেছেন। অতএব আপনার আগমন যেন সময় মতো হয় সেই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিবেন। অনুরোধ করিতেছে আপনার যাতায়াতের জন্য সুসজ্জিত পালকির ব্যবস্থা করা হইয়াছে। নিমন্ত্রণ কাল আজ মধ্যাহ্ন অর্থাৎ ঠিক 2 প্রহর পরে ভবদীয় একান্ত অনুগত খাদেম শোভনহাজ মির্জা, নবাব তাইমুর গজনবি হুজুরের আজ্ঞাবহ। খাদেমের নিকট হতে পত্রটি হাতে নিলেন বিলকিস। তার চোখ জোড়া বিস্ময়ে চকচক করে উঠল। জিজ্ঞাসা করলেন, হুজুর খুদি নিমন্ত্রণ ভেজা। পাইক উত্তর দিল। জি। উৎসাহী বিলকিস বানু প্রায় দৌড়ে হেমাঙ্গিনীর ঘরে প্রবেশ করলেন। হেমাঙ্গিনীর মাথার কাছে বসে হাত মাথায় বুলিয়ে দিতে দিতে মৃদুস্বরে ডাকলেন, হেমা, শুনছিস? উঠ বেটি, দারুণ খবর আছে মেরে পাস। হেমাঙ্গিনী আলগোছে চোখ মেলল। নিদ্রাচ্ছন্ন দৃষ্টিতে একবার বিলকিসকে দেখল, এরপর পুনরায় চোখ বুজে ফেলল। আড়মোড়া ভাঙতে ভাঙতে শুধালো, কি হয়েছে খালা? মহড়া শুরু হয়ে গেছে? বিলকিস আর নিজের উত্তেজনা সামলে রাখতে পারল না। তিনি হেমাঙ্গিনীর দিকে জমিদার পুত্রের নিমন্ত্রণ পত্রটি বানিয়ে দিলেন। উচ্ছ্বাসিত স্বরে বললেন, আরে দেখ তো, হুজুর তাইমুর তোকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানিয়েছেন। ऐसा किस्मत हर किसी को नहीं मिलता बेटी। হেমাঙ্গিনী তার পালঙ্কে ধরফরিয়ে উঠে বসল। বিলকিস বানুর কাছ থেকে পত্রটি প্রায় ছো মেরে নিয়ে নিল। গোটা ঘরে পায়চারি করতে করতে নিমন্ত্রণ পত্রটা পড়ল সে। একবার নয়, দুইবার নয়, বারবার পড়ল। চিঠিটা নাকের কাছে নিয়ে মন ভরে গন্ধ শুকলো। হেমাঙ্গিনীর অখি জোড়ায় যেন হালকা লজ্জাভাব পরিলক্ষিত হলো। আবার পরক্ষণেই ভেসে উঠল মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আরেক ধাপ এগিয়ে যাওয়ার গোপন আনন্দ। হেমাঙ্গিনী অন্তর্মহলে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। সে পুনরায় স্নান সারল, আলমারি খুলে সবচেয়ে দামি পোশাকটা বের করে পরিধান করলো, অলঙ্কারে আবৃত করলো নিজের দেহ। সুসজ্জিত মুখখানা দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো দ্বীপ্রহরের। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উক্ত সময় কড়া নাড়ল বাইজি মহলে। হেমাঙ্গিনী সকলের কাছ থেকে বিদায় নিয়ে পালকিতে চড়ে বসল। 4 জন বলিষ্ঠ বাহক ছন্দময় গতিতে পালকি নিয়ে এগিয়ে যেতে লাগলো অন্তর্মহলের পানে। তাদের সাথে ছিল 2 জন অনুগত খাদেম। তাদের সতর্ক চোখজোড়া ঘোরাফেরা করছিল চতুর্দিকে। হেমাঙ্গিনী আয়েশ করে পালকির রেশমি কুশনে হেলান দিল। বাহিরে উত্তাপ ধুলাবালি পালকির ভেতর ভারী মখমলের পর্দা ভেদ করে প্রবেশ করতে পারছিল না কোনো ক্রমেই। বাইরে তীব্র সূর্যালোকের প্রকৃতি হাঁপিয়ে উঠলেও পালকির ভেতরের বিচরণ করছিল সুশীতল বাতাবরণ। ভারী পর্দা ভেদ করে আসা হালকা আলোর রেখাগুলো পালকির কাঠের মেঝেতে সৃষ্টি করছিল মায়াবী জালি নকশা। হেমাঙ্গিনী চোখ বুজে শুনছিল পালকির বাহকদের ছন্দময় প্রতিধ্বনি এবং তাদের মন্ত্রের মতো একঘেয়ে সুর। হু হু হেয়, হু হু হেয়। বাইজি মহল থেকে অন্দরমহলের পথটি ছিল বেশ সংক্ষিপ্ত। যাত্রাপথে হেমাঙ্গিনী আরও একবার নিজেকে গুছিয়ে নিল। হাতে সরু চুড়িগুলো আলতোভাবে স্পর্শ করলো। গলার মুক্তোর হারটি ছুঁয়ে দেখলো, পোশাক নেড়ে চেড়ে দেখলো। কেননা এই মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ তার অন্দরমহলে নিয়মিত যাতায়াতের একটি দারুণ চাবিকাঠি হতে পারে। জমিদার পুত্রের নিকটেই
এই মধ্যাহ্নভোজ শুধুমাত্র বিনোদন হলেও হেমাঙ্গিনীর নিকট নয়। ক্ষণিককাল পর পালকির গতি কিছুটা শ্লথ হলো। বাইরে অপেক্ষামান একজন খাদেমের নিমজ্জিত কণ্ঠস্বর শোনা গেল। অন্তর্মহলের আঙ্গিনায় প্রবেশ হলো। আরও ক্ষণিককাল পর পালকি থামলো অন্দরমহলের সামনে। হেমাঙ্গিনীর হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করলো। প্রধান খাদেম বিনম্র ভঙ্গিতে হেমাঙ্গিনীকে সাহায্য করলো পালকি থেকে অবতরণ করতে। এরপর তাকে নিয়ে প্রবেশ করলেন অন্দরমহলে। তিনি তিনতলার একটা বৃহৎ কক্ষের সামনে গিয়ে থেমে গেল খাদেম। দৃঢ় গলায় বললেন, হুজুর আপনার জন্য অপেক্ষা করছেন সাহেবা। হেমাঙ্গিনী বুক ভরে শ্বাস নিল। এরপর হাসি মুখে দরজায় টোকা দিল। ভেতর থেকে ভরাট কণ্ঠস্বর শ্রবণ গোচর হলো। ভেতর আসুন। হেমাঙ্গিনী নবাব তাইমুর গজনবীর খাস কামরায় প্রবেশ করলো। কক্ষের জৌলুসে চোখ ধাঁধিয়ে গেল তার। প্রতিটি কোণা থেকে যেন ঝরে পড়ছে আভিজাত্য। মেঝেতে পাতা দামি পার্সিয়ান গালিচা, দেওয়ালে টাঙিয়ে রাখা আছে মুঘল রীতির নকশা। নকশাগুলি যেন শিল্পীর হাতে সূক্ষ্ম কারুকার্যের অহংকার বহন করছে। ঘরের এক কোণে স্ফটিকের জলপাত্রে ভাসছে গোলাপের পাপড়ি। নবাব তাইমুর গজনবী হেলান দিয়ে তার পালঙ্কে বসেছিলেন। তার পরনে নিখুঁত কারুকাজের শেরওয়ানি এবং পায়জামা। এই মসলিনের পোশান যেন তার চরিত্রের খোঁজতা বহন করছে। হেমাঙ্গিনীকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। হাসি মুখে অতি নম্র ভঙ্গিতে অভিবাদন জানালেন। নিমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ হেমাঙ্গিনী। আপনার আগমন এই মধ্যাহ্নকে এক নতুন সুরভি দান করল। হেমাঙ্গিনী নতজানু হয়ে সালাম জানালো জমিদার পুত্রকে। কোমল স্বরে বলল, হুজুর, খোশামদেদ। আমার মতো একজন বাইজির প্রতি আপনি যে দয়া দেখালেন, আপনার খাস কামরায় মুখ্য অতিথির মর্যাদা দিয়েছেন, এই সম্মান তো আমার 7 জন্মেরও প্রাপ্য নয়। তাইমুর কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, হেমাঙ্গিনী সাহেবা, আপনি উঠে দাঁড়ান। আপনার প্রতি আমি কোনো দয়া দেখাইনি, এ আপনার যোগ্যতার প্রতিদান। হেমাঙ্গিনী উঠে দাঁড়ালো। হাসি হাসি মুখ করে অপেক্ষা করতে লাগলো জমিদার পুত্রের দ্বিতীয় হুকুমের। তাইমুর বললেন, হেমাঙ্গিনী সাহেবা, আপনি আপনার রূপের দ্যুতি দিয়ে আমার এই সামান্য কক্ষকে উজ্জ্বল করলেন। এবার আপনার সেবার জন্য যে মহার্ঘ ব্যঞ্জনগুলি অপেক্ষা করছে, তাদের অপেক্ষা পালা শেষ হওয়া কি প্রয়োজন নয়? হেমাঙ্গিনী লজ্জা মিশ্রিত স্বরে মাথা নিচু করে বলল, অবশ্যই হুজুর। তাইমুর সামান্য হেসে অনুরোধের সুরে শুধালো, তাহলে কি আমরা এখন আহার শুরু করতে পারি? আপনি অনুমতি দিলে আমি খাবার সাজাতে বলি। হেমাঙ্গিনী মাথা নত করে দ্রুত উত্তর দিল, হুজুর, আমার ক্ষুধা এখন আপনার আনুগত্যে। আপনি আদেশ করুন, আমি সর্বদা প্রস্তুত। খাদেমরা নিঃশব্দে মধ্যাহ্নভোজের পরিবেশন শুরু করলো। প্রথমে এলো বাসন্তী পোলাও, কোরমা, মালাই কোফতা, খাসির মাংসের রেজালা। খাবার মাঝে মাঝে পরিবেশন করা হচ্ছিল ঘি ভাজা নরম লুচি। খাদেমরা নীরবে পরিবেশন শেষ করে কক্ষ ত্যাগ করলো। নবাব তাইমুর ব্যক্তিগতভাবে একটি কোরমার টুকরো নিজ হাতে নিয়ে হেমাঙ্গিনীর আলিশান থালায় রাখলেন। মৃদু হেসে বললেন, এই ব্যঞ্জনটি বিশেষভাবে আপনার জন্য তৈরি করিয়েছে, আশা করি আপনার পছন্দ হবে। হেমাঙ্গিনী সাদরে গ্রহণ করল কোরমার বৃহৎ টুকরাটি। সামান্য লাজুক হেসে বলল, হুজুর, আপনার রুচির প্রশংসা করার ভাষা আমার জানা নেই। এই সুবাস, এই স্বাদ আভিজাত্যের সুর প্রকাশ করে। শান্ত গলায় তাইমুর বললেন, সুবাস কিংবা সুর, এই দুটি শব্দের মালিকানা বোধ হয় আপনি কিনে রেখেছেন বাজি সাহেবা। মাহফিল আপনার গান, নাচ তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। হেমাঙ্গিনী চোখে ঝিলমিলিয়ে উঠল সামান্য কৌতুক। মুচকি হেসে বললেন, মাহফিলে ভাবি জমিদারের আগমন ঘটেছিল যে, তার মনোরঞ্জনের খোরাক হতে না পারলে জীবন বৃথা হুজুর। নবাব তাইমুর গজনবী হেসে ফেললেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন হেমাঙ্গিনী কেবলমাত্র রূপসী এবং শিল্পচর্চায় সমৃদ্ধ নয়, চতুর এবং বুদ্ধিমতীও বটে। তবে তিনি জানতে চাইলেন, তবে কি আপনার ছন্দে বোনা প্রতিটি শিল্পের জাল কেবলমাত্র ভাবি জমিদারের মনোরঞ্জনের জন্য ছিল? মনের সুখ কিংবা দুঃখের প্রতিফলন ছিল না? হেমাঙ্গিনী খাওয়া এক মুহূর্তের জন্য থেমে গেল। এই প্রথম তার কণ্ঠে কষ্টের ইঙ্গিত প্রকাশ পেল। সে মাথা নিচু করে নিমজ্জিত স্বরে বলল, বাইজিদের মন বলে কিছু থাকে না হুজুর। আমাদের জন্মই হয় অন্যের মনোরঞ্জনের জন্য। তাইমুর কিছু একটা আঁচ করতে পারলেন। তিনি দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, মাহফিলে গাওয়া আপনার সেই গীত আরও একবার শুনতে চাই বাজি সাহেবা। অবশ্যই হুজুর।
আহারের ফাঁকে ফাঁকে আলোচনার মধ্যে দিয়ে তারা একে অপরের প্রতি সম্মান ও মুগ্ধতা প্রকাশ করে চললেন। মধ্যাহ্নভোজ শেষ হলেও রাবড়ি এবং পেস্তা ছড়ানো রসমালাইয়ের মাধ্যমে তাদের মাঝে আলাপচারিতা বহাল ছিল আরও কিছুক্ষণ। মৃত হাসি, পানপাত্রের টুংটাং শব্দে মাখামাখি হয়েছিল কক্ষটি। সহসা সব আলোচনা, সব হাসির গুঞ্জন যেন থমকে গেল এক অদম্য আকাঙ্ক্ষার নীরব ইঙ্গিতে। জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী আর নিজেকে সংযত রাখতে পারলেন না। তিনি হেমাঙ্গিনীকে কোমলভাবে আদেশ করলেন, আসুন, আমার পালঙ্কে এসে বসুন। মন্ত্রমুগ্ধ হরিণীর মতো হেমাঙ্গিনী এগিয়ে গেল তাইমুরের পালঙ্কের পানে। পুরো শরীর কাঁপছে তার। সে গিয়ে বসলো জমিদার পুত্রের পাশে। পালঙ্কের কোমলতা স্পর্শ করল তার সুগঠিত কোমর। তাইমুর গজনবী অতি সন্তর্পণে তার ডান হাতের দুটি আঙুলে হেমাঙ্গিনীর চিবুকটি আলতো করে ধরলেন। তার মুখমণ্ডল উঁচিয়ে নিজের কাছে সামান্য টেনে আনলো তাইমুর। দুজন দুজনের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে লাগলো। গান করুন বাজি সাহেবা। এই নীরবতা যে আমার সহ্য হচ্ছে না, বড় চঞ্চল করে তুলছে মনকে। আপনার কোকিল কণ্ঠের মতো কথাই ডুবে যেতে চাইছে এই হৃদয়। তাইমুরের স্বরে একই সাথে আদেশ এবং মিনতির মিশ্রণ পরিলক্ষিত হলো। তাইমুরের স্পর্শে হেমাঙ্গিনীর সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল দ্রুত। তার কণ্ঠে শোভা পেল বিষাদযুক্ত সুর। হেমাঙ্গিনীর হৃদয়ে সকল গোপন কথা, সকল অব্যক্ত বেদনা যেন ঠিকরে বেরিয়ে আসছিল কণ্ঠনারী চিরে। নবাব তাইমুর গজনবী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন হেমাঙ্গিনীর প্রতিটি তান, প্রতিটি মির তার শিরায় শিরায় ছড়িয়ে দিচ্ছিল নেশা। গানের আবেশ যখন ইতির শিখরে পৌঁছালো, তাইমুর তখন নিজের ওষ্ঠজোড়া হেমাঙ্গিনীর লাল টুকটুকে গোলাপের ন্যায় কোমল ঠোঁটদ্বয়ের মাঝে আনতে লাগলেন ক্রমশ। তাদের মাঝে দূরত্ব মুছে যেতে লাগলো। তাদের নিঃশ্বাসের দ্রুততা বৃদ্ধি পেল আরও। খুব কাছে এসেও বাইজি হেমাঙ্গিনীর ও ঠোরজোড়াই আদর করা হলো না জমিদার পুত্র তাইমুরের। দুটি ওষ্ঠজোড়া স্পর্শে ঠিক আগ মুহূর্তে থেমে গেলেন তিনি। নবাব তাইমুর গজনবী এর ইঙ্গিতের অপেক্ষায় শত নারী অপেক্ষামান, নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে সদা প্রস্তুত। হেমাঙ্গিনীর মাঝেও ব্যতিক্রম কিছু নেই, অথচ নবাব তাইমুর আগ্রহ হারিয়ে ফেললেন। তার 25 বছরের জীবনদশায় এই প্রথমবার দেহের পরিবর্তে কোনো নারীর মন স্পর্শ করার তীব্র ইচ্ছে জাগল। হেমাঙ্গিনীর কাজল কালো অক্ষিজোড়া, যার মুগ্ধতায় এতক্ষণ বোধ হয়েছিলেন জমিদার পুত্র, এক লহমায় যেন তা পৌরুষের অহংকারকে স্তব্ধ করে দিল। পুরুষ যখন প্রেমে পড়ে তখন তার প্রিয় নারীর মন জয় করাটা বোধহয় রাজ্য জয়ের অনুভূতির সামিল। তাইমুর সেই অনুভূতি অনুভব করতে চাইলেন। তিনি জমিদার পুত্র, তার নিকট রাজ্য বা সম্পদ জয় করা মোটেও জবর কিছু নয়। তবে একজন বাইজির হৃদয় জয় করার আকাঙ্ক্ষা এক নতুন রোমাঞ্চকর অনুভূতি, যা জন্ম দিল তার অভ্যন্তরে। তাইমুর নিজেকে সামান্য গুটিয়ে নিলেন, হেমাঙ্গিনীর চিবুক গভীর সম্মানের সহিত আলগা করে দিলেন। হেমাঙ্গিনীও মৃদুভাবে চোখ মেলল। অতি বিস্ময়ে কপালে হালকা ভাঁজ পড়ল তার। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা শরীর একেবারে স্থির হয়ে গেল। এমন মাহেন্দ্রক্ষণের হঠাৎ ছন্দপতন মেনে নিতে কষ্ট হলো তার। এই কি বিরল ঘটনা নয়? এত কাছে পেয়েও তার আস্বাদন গ্রহণ করল না জমিদার পুত্র। তবে কি সে যথেষ্ট আবেদনময় নয়? প্রশ্নগুলো ক্রমশই হেমাঙ্গিনীর হৃদয় তীক্ষ্ণ কাটার মতো বিঁধতে লাগলো। তাইমুর হেমাঙ্গিনীর মনের ব্যাকুলতা টের পেলেন। তিনি পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন, জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এরপর ফিরে তাকালেন হেমাঙ্গিনীর পানে। তার সেই দৃষ্টিতে কোনো লোলাপতা ছিল না, ছিল এক ধরনের মুগ্ধতা। হেমাঙ্গিনী তখনও পালঙ্কে জড়সড় হয়ে বসেছিল। ক্ষণিককাল নীরব থাকার পর জমিদার পুত্র গম্ভীর কণ্ঠে বললেন, বাজি সাহেবা, আমি আপনার এই দামি পোশাক আর অলংকারের ভিড়ে যে আসল মানুষটি লুকিয়ে আছে তার সাথে পরিচিত হতে চাই। হেমাঙ্গিনী পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো, মেঝের দিকে তাকালো। কারুকাজ খচিত পর্দার ফাঁক দিয়ে রোদের শুকনো রেখা এসে অপরিচিত নকশা এঁকেছে সেখানে। সেই নকশা পর্যবেক্ষণ করতে করতে বলল, হুজুর, আমি একজন সামান্য বাইজি। আমার পোশাক আর অলংকারই আমার পরিচয় বহন করে। কেউ আমার সুসজ্জিত দেহ ছাপিয়ে অন্তরের খবর নিতে চায় না। তাইমুর পায়চারি করতে লাগলেন ঘর জুড়ে, চোখে দৃঢ়তা মিশিয়ে ব্যাকুল স্বরে বললেন, আমার পথ অন্যদের চেয়ে আলাদা। আমি আপনার অন্তরের সুর শুনতে চাই। আপনার নাচের প্রতিটি ছন্দ যে দুঃখের কাপড় ছড়িয়ে দেয়, তার সর্বশেষ চরণটি উপলব্ধি করতে চাই। হেমাঙ্গিনী মাথা নত করে দাঁড়িয়ে রইল। প্রত্যুত্তরে তার কী বা বলা উচিত বোধগম্য হলো না। দীর্ঘশ্বাস নিয়ে নবাব তাইমুর গজনবী ঘোষণা সুরে বললেন, আসছে পূর্ণিমার রাতে বিভিন্ন স্টেটের মশহুর জমিদার
এবং জমিদার পুত্রদের মাঝে অশ্বদৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদের স্টেটের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন। উক্ত আয়োজনে আমি আপনার বিশেষ উপস্থিতি কাম্য করছি। হেমাঙ্গিনীর ভ্রু কুঞ্চিত হলো, সামান্য হেসে জানতে চাইল, অশ্বদৌড় প্রতিযোগিতা? সেখানে আমার কাজ কি হুজুর? আমি তো কেবলমাত্র নাচ গান জানি। ওসব জমিদারি অনুষ্ঠানে আমার উপস্থিতি কি শোভনীয়? তাইমুর প্রত্যুত্তরে মুচকি হাসলেন, বললেন, আপনি আমার বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। চন্দ্রের জ্যোতি কমে গেলে আপনি না হয় আপনার রূপের আলোয় আমার পথ আলোকিত করবেন। হেমাঙ্গিনী নিজের রূপের প্রশংসা শুনে লজ্জা পেল বটে, তবে দ্বিধা আর তার পিছু ছাড়ল না। ইতস্তত করে বলল, কিন্তু অন্যরা কি বলবে হুজুর? মাহফিল ছেড়ে একজন বাইজির এমন অনুষ্ঠানে উপস্থিতিতে অসম্মানের পাত্র হওয়া অসম্ভবের কিছু নয়। অন্যরা কি বলবে সে চিন্তা আমার উপর ছেড়ে দেওয়া যায় না বাজে চাইবা। আপনি আমার অতিথি, নবাব তাইমুর গজনবীর অতিথি। আপনি সগর্বে সেখানে উপস্থিত হবেন। সম্মাননায় কোনো ত্রুটি হবে না, জবান দিলাম। তাইমুরের দৃঢ় কণ্ঠে বলা কথাগুলো হেমাঙ্গিনীর বুকে জাগ্রত স্রোতের মতো আছড়ে পড়ল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল তাইমুরের পানে। তার মতো সামান্য বাইজির জন্য কোনো জমিদার পুত্রর শরীরের ঊর্ধ্বে গিয়ে সম্মানের দায়িত্ব নিলেন। অশ্বদৌড় প্রতিযোগিতায় তাকে বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করলেন। হেমাঙ্গিনীর মনে হলো তাইমুরের প্রতিশ্রুতি যেন তার জীবনের সমস্ত অসম্মানের বিরুদ্ধে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। এই প্রথম হেমাঙ্গিনী উপলব্ধি করল তার হৃদয়ের রিক্ত জমিতে অনুরাগের বীজ রোপণ হতে চলেছে। হেমাঙ্গিনীর ঠোঁটের কোণে হাসি ফুটল। কেবলমাত্র সম্মতি নয়, এক নতুন যাত্রার সূচনার ঘরে সে বলল, যদি জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী চান, তবে হেমাঙ্গিনী অবশ্যই অশ্বদৌড় প্রতিযোগিতায় উপস্থিত থাকবে। আপনার আদেশ শিরোধার্য হুজুর। তাইমুর তৃপ্তির হাসি হাসলেন। তবে সেই দিন আমাদের পুনরায় দেখা হোক বাজি সাহেবা। সম্মতি দিলে আজকের মতো এখানে আলাপ ছেড়ে ইতি জানতে চাইছি। হেমাঙ্গিনী নতজানু হয়ে বলল, জো হুকুম হুজুর। হেমাঙ্গিনী তার আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করল না, দুয়ার খুলে বেরিয়ে গেল। অন্দরমহল থেকে পালকিতে করে যখন বাইজি মহলের চৌকাট পেরোলো, হেমাঙ্গিনী ততক্ষণে শেষ বিকেলের আলোক হয়ে গিয়ে আবছায়া নেমেছে ধরণীতে। জমিদার পুত্রর প্রতি একরাশ মুগ্ধতা নিয়ে কক্ষে ফিরল সে। নরম পালঙ্কের পাশে রাখা সুসজ্জিত কাঠের সিন্দুক থেকে সে তার পুরনো ডায়েরিটি বের করলো। গতকাল রাতের অপূর্ণ লেখাগুলো পূর্ণ করবার এক অলস প্রয়াসেই দেখা মিলল তার মাঝে। দোয়াত থেকে ময়ূরের পেখম দিয়ে সজ্জিত কলম নিয়ে সে লিখতে শুরু করলো, ভাবি জমিদারের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করার সংকল্পে বদ্ধ আমি। কেননা অন্দরমহলে আমার অবাধ যাতায়াত প্রয়োজন। 5 বছর আগে জন্মদাত্রী মায়ের পোশাকবিহীন অর্ধনগ্ন দেহ আর তার পেছনে প্রহরীদের অস্ত্র হাতে ছুটে চলা নানাবিধ প্রশ্নের সূচনা করেছিল আমার মাঝে। সেই রাতে মায়ের নিরুদ্দেশ হওয়া হয়ে যাওয়া মেনে নিতে পারছিলাম না কোনো ক্রমে। বয়স বাড়ার সাথে সাথে মনের গভীরে জন্ম নিল সন্দেহ, বৃদ্ধি পেল মায়ের নিরুদ্দেশ হওয়ার কারণ জানতে চাওয়ার আকাঙ্ক্ষা। প্রকৃতি বোধহয় চেয়েছিল সত্যের উন্মোচন। আমি জানি আমার মা নিরুদ্দেশ হননি, তাকে খুন করা হয়েছে। কি এমন রহস্য লুকিয়েছিল তার জীবনে যার পরিণতি ছিল এত নির্মম? হেমাঙ্গিনী ডায়েরি বন্ধ করে ফেলল। কম্পিত হাতে কলমটিকে দোয়াতে রেখে সে উঠে দাঁড়ালো। জমিদার পুত্র তাইমুরের প্রতি তার কৃতজ্ঞতাবোধ থাকলেও তার মনের মূল লক্ষ্য মায়ের রহস্যজনক মৃত্যু কিংবা খুনের কারণ উদ্ঘাটন। হেমাঙ্গিনী আলমারির দিকে এগিয়ে গেল ধীর পায়ে। কাপড়ের স্তূপের নিচে লুকিয়ে রাখা ছোট্ট একটি অলংকারের বাক্স বের করলো। কোনো মূল্যবান গয়না রাখার বাক্স নয় এটি, বরং এই বাক্সটি এক নির্মম সত্যের জিম্মাদার। হেমাঙ্গিনী গম্ভীর শ্বাস নিল। বাক্সের চাকনাটি খুলল। নরম মখমলের আস্তরণের উপর রাখা আছে ভাঙা একটি চুড়ি। জোড়া নয়, কেবলমাত্র একটি। এটি ছিল তার মায়ের অতি প্রিয় নিত্য ব্যবহার্য অলংকার। চুড়িটির ভাঙা প্রান্তে এখনও সামান্য শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ লেপে আছে। কোনো এক অলস দুপুরে বাইজি মহলের পেছনের আঙিনার এক কোণ থেকে চুড়িটি কুড়িয়ে পেয়েছিল হেমাঙ্গিনী। চুড়ির ভাঙা অংশ আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ তাকে দারুণভাবে বুঝিয়ে দিয়েছিল তার জন্মদাত্রী নিরুদ্দেশ হননি। এই অন্দর মহলের থেকে সহসা অদৃশ্য হয়ে যাননি, বরং তাকে চিরতরে মুছে দেওয়া হয়েছে। হেমাঙ্গিনী চুড়িটিকে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। সে চুক্তিতে আবদ্ধ হলো নিজের মনের সাথে। মায়ের এই করুণ পরিণতির কারণ তাকে জানতেই হবে। অন্দরমহলে সেই অজানা রহস্য উন্মোচন করতেই হবে, যতক্ষণ না সেই রহস্যের জবনিকপাত হচ্ছে।
ততক্ষণ সে মোটেও ক্ষান্ত হবে না। সে সময় শেষ বিকেলে সূর্যের লালিমা জমিদার ইশাখার আলিশান অট্টালিকার বারান্দায় এক মায়াবী চিত্র আঁকছিল। স্বর্ণালী আভা ছড়িয়ে পড়ছিল নিরবিচ্ছিন্নভাবে। দক্ষিণের বিস্তৃতি ফসলের ক্ষেত ছুঁয়ে আসা স্নিগ্ধ বাতাস বারান্দার পিতলের টবে থাকা নাম না জানা গাছগুলোর গাঢ় সবুজ পাতা আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল। ইশাখা মসন্দে আদর্শ অবস্থায় বসে আছেন, পরনে মসলিনের পাঞ্জাবি, হাতে মূল্যবান হীরা বসানো আংটি। তার সামনে দুটি বেতের সোফায় বসে আছেন উক্ত স্টেটের ইংরেজ ম্যাজিস্ট্রেট মিস্টার ডগলাস এবং স্থানীয় বিত্তশালী রতীশবাবু। তারা আলোচনা করছেন আসন্ন রাজত্ব নীতি এবং নীল চাষ নিয়ে। ইশাখা কেবলমাত্র একজন প্রভাবশালী জমিদার নন, তিনি স্থানীয় রাজনীতিতে ভীষণ পরিচিত মুখ। কাজেই সকল গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসেবে ওনাকেই স্মরণ করা হয়, ওনার উপস্থিতি কাম্য করা হয়। ইশাখা অতি মনোযোগের সহিত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। এমন সময় তার প্রধান খিদমতগার মিরন প্রায় ছুটে এলো, তার সামনে মাথা নুইয়ে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ দেখে ভ্রুকুঞ্চিত হলো জমিদারের। মিরন নিমজ্জিত গলায় ইতস্ততভাবে বলল, হুজুর, একখানা জরুরি সংবাদ নিয়ে এসেছি।